শিক্ষিত অশিক্ষিত যারাই আছে, যে সমাজে যারা আছে, প্রত্যেকেই বুঝে গেছে যে পুলিশ নিজের কাজ ঠিকভাবে করছে না। If you say that it is failure of assessment, yes, you can call it. It is failure of assessment. দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কিছু পাচ্ছি না, তো আমাদের জাস্টিসের মেইন ডিমান্ড, সেই জাস্টিসটাও এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা। দেখুন, আমরা যেটা ফার্স্ট আমাদের ডিমান্ড ছিল হচ্ছে জাস্টিস, ঠিক আছে, সেটার ব্যাপারে কিন্তু এখনো অবধি কোনো কিছু করা হয়নি। বিচার আমরা তো সহজে পাবো না, বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেছে, কেউ কথা রাখেনি। 1 মাস আগে আমি শপথ করেছিলাম যে কোনো রাজনৈতিক বিতর্ক এই কয়েকদিন আমি করব না। দেখতে দেখতে 1 মাস আমি কোনো রাজনৈতিক বিতর্কের অংশ হইনি, কারণ এটা বিতর্কের ঊর্ধ্বে, এটা তর্কের ঊর্ধ্বে। এখানে একটা গোটা সিস্টেম একটি মধ্যবিত্ত পরিবারের একটি সন্তানকে মেরে ধর্ষণ করে তার প্রমাণ লোপাট করতে চেয়েছে। কাকে না ব্যবহার করেছে? পুলিশকে ব্যবহার করেছে, ফরেন্সিক এক্সপার্টকে ব্যবহার করেছে, সরকারকে ব্যবহার করেছে, স্বাস্থ্য ভবনকে ব্যবহার করেছে, মর্গের স্টাফকে ব্যবহার করেছে, রাজনৈতিক দলকে ব্যবহার করেছে, বিধায়ক, কাউন্সিলর, সবাইকে ব্যবহার করে একটা সিস্টেম চোখে আঙুল দিয়ে আমাকে আপনাকে দেখিয়ে দিয়েছে যে যদি সিস্টেম আপনার এগেনস্টে চলে যায়, যদি সরকার চলে যায়, যদি শাসক চলে যায়, যদি গভর্নমেন্ট চলে যায়, আপনি কিচ্ছুটি করতে পারবেন না। 1 মাস হয়ে গেছে, কেউ কোনো কথা রাখেনি। 10 লাখ টাকা অভয়ার মৃতদেহের দাম ধার্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস সময় ধার্য করেছেন, সময়ের কাল ধার্য করেছেন অশৌচ পালনের বা শোকসন্তপ্ত থাকারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে ফিরুন। উৎসবে ফিরবো কি করে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন এটা আমাদের শোকের সময় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এখনো বুঝতে পারছেন না এটা আসলে শোকের সময় নয়, এটা দ্রোহকাল। এবং চোয়াল শক্ত যখন হয় তখন শোক সন্তপ্ত হৃদয় নিয়ে আমরা উৎসবে যাই না, আমরা মিছিলে যাই, মিটিংয়ে যাই, ঢাকের তালে জাস্টিস ফর আরজি কর বলি, বলবো, মহালয়ার ভোরে বলবো, রাতে বলবো, এবং গোটা দুর্গাপুজোয় বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে শব্দবন্ধগুলো ব্যবহার করলেন, অনেকে স্তম্ভিত হয়ে গেছে যে প্রধান অভিভাবক আমাদের রাজ্যের, তিনি এতটা ইনসেনসিটিভ ভাবে একটি মেয়ের মৃতদেহকে সামনে রেখে এতটা ইনসেনসিটিভ ভাবে এই শব্দবন্ধগুলো নবান্নতে ব্যবহার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন শুনুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সত্যি আজকে 1 মাস 1 দিন। এখন ঘড়ির কাঁটায় 8টা 5, 8টা 6 বাজে। এই মুহূর্তে 1 মাস আগে স্নিফার ডগ, আমি যদি টাইম লাইন ধরে ধরে এগোই, স্নিফার ডগ ওই সেমিনার রুমে পৌঁছে গেছে। কলকাতা পুলিশের স্নিফার ডগকে ব্যবহার করা হচ্ছে 8টা নাগাদ। ঠিক 1 মাস 1 দিন আগে এই মুহূর্তে 6টা 10-এ
অনৈতিক অবৈধভাবে যে পোস্টমর্টম শুরু হয়েছিল সূর্যাস্তের পরে 7:10 1 ঘন্টার মধ্যে তড়িঘড়ি সেই পোস্টমর্টম শেষ করা হয়েছে। এখন অর্থাৎ রাত 8টার সময় 1 মাস 1 দিন আগে অভয়ার দেহ ধুয়ে মুছে সেলাই করে মা বাবাকে দিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে এবং মা বাবাকে এরপর 8:30 নাগাদ যখন দেহ হস্তান্তর করা হবে তখন তাদেরকে জোর করা হবে, চাপ দেওয়া হবে যে আপনারা দ্রুতই বডি এই দেহ নিয়ে দাহ করে দিন। স্থানীয় বিধায়ক থাকবেন, স্থানীয় কাউন্সিলর থাকবে। 1 মাস হয়ে গেল, কেউ কথা রাখেনি। কবে রাখবে আমরা জানি না, আমরা জানি না বিচার কবে পাবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের কথা বলছিলেন না। এই বাংলার এক মা যে সন্তান হারা হয়েছে সেও উৎসব নিয়ে আজকে প্রতিক্রিয়া দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার ঠিক পরে অভয়ার মা যা বলেছেন একবার শোনাবো। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে। ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? কারা আন্দোলনের গলা মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে উৎসবে ফিরে যেতে বলছেন আপনাকে, আপনাদেরকে, আমাদেরকে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার মা বাবা যে কথাগুলো বলছে সেই কথাগুলো ভুলিয়ে দিতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল বলে একজন অপদার্থ পুলিশ কমিশনার যে আমাদের রাজ্যে, আমাদের শহরে রয়েছে, সেইটা পাবলিক মেমোরি থেকে ভুলিয়ে দিতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলিয়ে দিতে চায় যে পোস্টমর্টম করেছিল যে ডাক্তার, সেই ডাক্তারও প্রশ্নের মুখে এখন এই মুহূর্তে আসছে। কলকাতা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে। এগুলো পাবলিক মেমোরি অর্থাৎ জনমানুষ থেকে ভুলিয়ে দিতে চায় এবং মেতে ওঠো আনন্দে, মেলা খেলা করো, বলো সবাই হীরক রানীর জয়, হীরক রাজার জয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে উৎসবে আপনাদের সবাইকে চলে গিয়ে বাবা এবং মা অভয়ার যে কথাগুলো আজও বলেছে, এবং বিশ্বাস করুন বুকে এসে বিঁধবে সেই কথাগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সেগুলো ভুলিয়ে দিতে চান। ভুলতে চান আপনি? যদি ভুলতে চান রিপাবলিক বাংলা বন্ধ করে অন্য কোনো মিনমিন চ্যানেলে যেতে পারেন, কিন্তু এই মুহূর্তে কোনো চ্যানেলেই হয়তো গিয়ে আপনি উৎসবের মেজাজে ফিরতে পারবেন না। তার জন্য তৃণমূল পার্টি অফিসে হয়তো বসতে হবে আপনাকে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজব ছড়া পড়তে হবে, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, পুজোয় নাচবে কোলা ব্যাং। এই সমস্ত কিছুতে যদি আপনি রসবোধ পান তবে আপনি ওখানে যান। কিন্তু আমরা এই উৎসবের বারবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতর থেকে বেরোচ্ছে না, তাই জন্য চাপ দিয়ে উৎসব, প্রথমবার দেখলাম চাপ দিয়ে উৎসব তার মেজা জানানোর চেষ্টা করছেন একজন মুখ্যমন্ত্রী। এরপরে হয়তো গান পয়েন্টে বলবেন এই তোমরা নাচো, এই তোমরা ঢাক বাজাও, এই তোমরা কেন প্যান্ডেলে ঘুরছো না, এই তোমরা আরজি কর নিয়ে কেন মেতে রয়েছো, এই তোমরা এখনো কেন স্লোগান দিচ্ছ, বলো হীরক রাজার জয়। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এরপর রাজ্য পুলিশ, কলকাতা পুলিশকে বলবেন গান পয়েন্টে সবাইকে নাচতে বলো, গান পয়েন্টে সবাইকে বলো হিপ হিপ হুররে, এটা দারুণ মজার সময়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ময়ূক আপনার এই অপচেষ্টাকে সফল হতে দেবে না। অভয়ার মা বাবা যে কথাগুলো বলছে, আমার এবং আপনাদের মনুষ্যত্ব থাকলে এখানে এসে বিঁধবে। শুনুন মা বাবা কি বলছে। ছাত্রছাত্রী আছে, তাদের আমি এখন নিজের সন্তানের মতো মনে করছি, এবং যারা বয়স্ক আছেন তাদের আমার পরিবারের সদস্য মনে করছি। এই এত লোক আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার মেয়ের এই যে অপরাধ, জঘন্য অপরাধ আর্জি করা হয়েছে, তার জন্য যে সুবিচার চাচ্ছেন, তার জন্য আমি মনে অনেক সাহস পেয়েছি। আজকে আমার মনের অনেক প্রশ্ন লোকের মাঝে বলতে সাহস পাচ্ছি। আপনারা, আপনাদের বা তোমাদের যারা আমার সঙ্গে আছো,
তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতদিন বিচারটা, আমার মেয়ে যতদিন বিচারটা না পায় ততদিন তোমরা আমার সঙ্গে থাকবে। এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, বিচার আমরা অত সহজে পাবো না। বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং আশ্বাস দিচ্ছেন, সেই জন্যই আমি মনের জোর পাচ্ছি এবং আজকে সব কথা বলার সাহসও পাচ্ছি। খুব ছোট যখন, তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব মা, অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আর্জি করে বলিদান হয়ে গেছে। একটা অন ডিউটি ডক্টর এভাবে নৃশংসভাবে চরম অত্যাচারিত হয়ে সে যখন মা করে কাঁদছিল, সেই কান্নাটা আমার প্রাণ রোজ ধ্বনিত হয়। রোজ এখন আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা উৎসবে মেতে উঠব। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বিশ্বাস করুন হীরক রাজার জয়, হীরক রাজার জয় বলবো যদি আপনি প্রধান অভিভাবক হিসেবে অভয়ার মা বাবাকে এবং বাংলার প্রত্যেকটি মা বাবাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন বা উত্তরগুলো দেওয়ায় অন্তত সাহায্য করতে পারেন। সিবিআইদেরও বলছি, সিবিআই অফিসারদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, কলকাতা পুলিশকে বলছি, এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছে আছে। আর 29 দিন বা 30 দিন হয়তো পুজোর বাকি। দেখুন, আমি নিজেও এখনো মনে করতে পারছি না, প্রতিবার 50 দিন থেকে কাউন্টডাউন গুনি। এই প্রশ্নের উত্তরগুলো যে দেবে তাকে ধন্যবাদ জানিয়ে প্রথমে দুর্গাপূজার শুভেচ্ছা দেব এবং তারপর উৎসবে মেতে উঠবো। কিন্তু জবাব চান বাবা মা। এক, ময়না তদন্তের আগেই আত্মহত্যা বলা হলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে এই প্রশ্নের উত্তর আছে? যদি উত্তর থাকে, উৎসবে মেতে উঠবো। এই মুহূর্ত থেকে ঢাক বাজাবো, বলবো হীরক রাজার জয়। ময়না তদন্ত করতে এত দেরি হলো কেন? এবং দেরি যে হলো, সূর্যাস্তের পরে হলো কেন? উত্তর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বাস্থ্যমন্ত্রী তো। মেয়ের দেহ দেখতে দেওয়া হচ্ছিল না কেন অভয়ার মা বাবাকে? 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা সেমিনার রুমের বাইরে মা বাবাকে বসে থাকতে হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যারা পেটোয়া ডাক্তাররা রয়েছেন তারা ভেতরে গেল, এভিডেন্স ট্যাম্পার করলো, উকিঝুঁকি মারলো, পিকনিক চলছিল যেন। কতটা ইনসেনসিটিভ একটা সরকার! অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু কেন? আর যে রুজু হলো এত দেরিতে কেন? দেখে বুঝতে পারেননি? পুলিশ মন্ত্রী তো, পুলিশ কমিশনার বুঝতে পারেনি এত অযোগ্য কমিশনারকে কেন রেখে দিয়েছে? এফআইআর করতে সন্ধ্যে 6টা বাজলো কেন? বিনীত গোয়েল আইপিএসটা পড়েছেন তো নিশ্চয়ই, ইউপিএসসি পাস করেছেন তো নিশ্চয়ই, এটা বুঝতে পারেননি যে এটা বেসিক্যালি একটা অ্যাবনর্মাল ডেথ কেস? এটার মধ্যে রেপ থাকতে পারে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট থাকতে পারে, খুন হতে পারে। শ্মশানের খরচ কে দিয়েছে বলতে হবে তো। প্রমিস করছি উৎসবে মেতে উঠবো, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। প্রত্যেকটি বাংলার মা বাবা এই প্রশ্নের উত্তর চায়, তার মেয়ের জন্য, অভয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর আছে? সবকিছু তৃণমূল কংগ্রেস ভেবে ফেলেছে এপাং ওপাং ঝপাং, সাটাসাট ড্যাং ড্যাং, আমরা সবাই ড্যাং ড্যাং, পুজোয় নাচবে কোলা ব্যাং। হয় না। মোটা দাগের রসিকতা, মোটা দাগের নির্দেশ, এই সমস্ত কিছু জনমানুষ বদলে দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে মানুষ এবার শোক পালন করছে না, মানুষ ক্ষেপে গেছে, মানুষ দ্রোহ পালন করছে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে আমি নাকি টাকার কথা বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছেন না অভয়ার মা বাবা আমি জানি না, কিন্তু অভয়ার বাবা ঠিক কি বলেছিল একবার শোনাবো। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ।
প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? 1 মাস হয়ে গেল, অভয়া বিচার পায়নি। ভুলবেন না, ভুলতে দেবেন না। কেউ যদি আপনাকে কানে কানে এসেও বলে যায় উৎসবে মাতো তোমায় টাকা দেব, মাথায় বন্দুকও ঠেকায় উৎসবে মাতো হীরক রাজার জয় বলো, বাধ্য হবেন না। কারণ এই অবাধ্যতা, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ। দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। এই অবাধ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারণে আপনাদের প্রত্যেককে মেলা খেলায় ব্যস্ত করে দিতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা নিয়ে যে কথা বলেছিলেন শুনুন। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত। কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে। কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? কলকাতা পুলিশ এক্সপোজড হয়ে গেছে, রাজ্য সরকার এক্সপোজড হয়ে গেছে। এবং 1 মাস আগে বা 1 মাস ধরে আমি টানা লাগাতার যে কথাগুলো বলে গেছি, এবং আমার সঙ্গে 1 মাস ধরে সহযোদ্ধার মতন যারা ছিলেন, তাদের মধ্যে 2 জন আজও আছেন, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং ক্রিমিনাল সাইকিয়াট্রিস্ট ডক্টর সব্যসাচী মিত্র। তারাও লাগাতার একটাই কথা বলে গেছিলেন এবং আজও বলছেন। ডাল মে কুছ কালা হে বলার থেকেও গুরুত্বপূর্ণ কোন কোন ধাপে এই ট্যাম্পারিংগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে মনে করানো, মনে রাখা, নিজেরা বোঝা, নিজেরা বলা। রিপাবলিক বাংলা সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে এই কথা, এই খবর ব্রেক করেছিল যে হাতে আমরা ডকুমেন্ট নিয়ে বলছি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য ভবনের যে ডকুমেন্ট, সেখানে নির্দিষ্টভাবে লেখা আছে সূর্যাস্তের পরে ঠিক কোন কোন জায়গাতে ফরেন্সিক অটোপসি করা যায় না। তারপরেও কেন অভয়ার অটোপসি হলো? ব্রড ডেথ ইন এসএসকেএম হসপিটাল অ্যাট 12:44। কোথা থেকে আর্জি করে নিয়ে আসা হয়েছিল? অনেকগুলো বিস্তর অসঙ্গতির কথা পাওয়া গেছিল। আমরা বারবার বলেছিলাম এবং আজ ভালো লাগছে যে মাননীয় প্রধান বিচারপতি এবং গোটা সুপ্রিম কোর্ট, গোটা দেশ এটা নিয়ে চর্চা করছে, এটা নিয়ে আলোচনা করছে, এটা নিয়ে আরও কাটাছেড়া হোক। আজকে যিনি প্রথম পেটিশনার ছিলেন হাইকোর্টে, তার যিনি আইনজীবী, যিনি আজকে সুপ্রিম কোর্টে ছিলেন, ফিরোজ এডুলজি এই ফরেন্সিক নিয়ে একটা গোটা অংশ আর্গুমেন্টে রেখেছিলেন। আমি অনুরোধ করব, যারা শুনতে পারেননি হয়তো সকাল 11টা-12টা নাগাদ যখন এই লাইভ স্ট্রিমিং চলছিল সুপ্রিম কোর্টে, আমি অনুরোধ করব তাদের একবার এই ইংলিশের এই কথোপকথন শুনতে। আমরা বাংলা তর্জমা করে দিচ্ছি, গ্রিডেও আপনারা সেগুলো দেখতে পারবেন, পড়তে পারবেন। একবার প্লিজ শুনুন। First will be the videograph. Conducted by whom? No designation. Who is he? From where did he come? Nothing. Was the CD on a rewritable CD or was it a non-rewritable CD? It has to be mentioned on the first line of the postmortem report. The judicial magistrate was present during postmortem call for his report. All the 3 doctors are part of the 5 female doctors were present. All are part of the North Bengal lobby family. অর্থাৎ এই মুহূর্তে ফিরোজ এডুলজি যে কথাগুলো বলছেন, আমরা লাগাতার এই প্রশ্নগুলো তুলেছি, লাগাতার ময়নাতদন্তে যে অসঙ্গতি, সেই অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছি। এবং আবারও আপনাদের বলবো, প্লিজ অনুরোধ করতে, এই জিনিসগুলো বাকিদের সাথে আলোচনা করুন। ময়নাতদন্তে অসঙ্গতি, কি অসঙ্গতি? ধর্ষণ করে খুন,
এরকম একটি কেসে সূর্যাস্তের পরে ময়নাতদন্ত করা হয়েছে। অনেকে ইনফ্যাক্ট আমাকে বলেছিলেন না এগুলো হয় না, যদি হয় সেটা ইল্লিগালি হয়। উধাও ময়নাতদন্তে দেহ পাঠানোর চালান, এই চালানটা তো থাকতে হবে। সেই চালানটা কোথায়? কে বডিটাকে নিয়ে গেছিল? অভয়ার যোনি তরল সংরক্ষণে গাফিলতি, অর্থাৎ ভ্যাজাইনাল সোয়াব, সে ভ্যাজাইনাল সোয়াব বা ব্লাড সেগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে প্রিজার্ভ করতে হয়, করা হয়নি। এফআইআর এর আগে ফরেন্সিক কিভাবে? এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম যেখানে এফআইআর হয়নি কিন্তু ফরেন্সিক হয়ে গেছে, ফরেন্সিকের আউটকাম সেটাও হাতে চলে এসেছে। ভাবুন, ময়নাতদন্ত ফরেন্সিক রিপোর্টে বিস্তর পার্থক্য। এক্সরে হয়েছে কি হয়নি, কেন ময়নাতদন্তে একের পর এক অসঙ্গতি রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। আমি একবার পিসিআরকে বলবোই, সূর্যাস্তের পরে ময়না তদন্ত নিয়ে রিপাবলিক বাংলায় প্রথম এই খবর ব্রেক করেছিল। আরেকবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য এবং তারপর আমরা অতিথিদের কাছে যাব। এই যে সূর্যাস্তের পরে কেন এই জিনিস করা যায় না, রিপাবলিক বাংলা প্রথম এই খবর আপনাদেরকে বলেছিল। অভয়ার ময়না তদন্তে একাধিক বেনিয়ম এবং এই বেনিয়মের কথা রিপাবলিক বাংলা সর্বপ্রথম জবাব চায় বাংলাতে আমি বলেছিলাম সন্ধ্যে 6টার পর হয় ময়না তদন্ত। একদম নির্দিষ্ট করে বললে সন্ধ্যে 6:10 থেকে 7:10 ময়না তদন্ত হয়। ধর্ষণ করে খুনের ক্ষেত্রে কিন্তু নিয়ম যে এটা পরের দিন সকালে হবে। অনেকে যুক্তি সাজাতে পারেন ইঁদুর খুঁটে খেয়ে যাবে, সাপ ব্যাং ধরবে, কিন্তু সূর্যাস্তের পর এরকম মামলায় ময়না তদন্ত হয় না। এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হিসেবে স্পষ্ট উল্লেখ ছিল 2021-এর কেন্দ্রীয় নির্দেশিকায়। তাহলে কেন হলো? কেন তড়িঘড়ি অপূর্ব বিশ্বাস এই ময়না তদন্তটা করলেন? কেন্দ্রের নির্দেশিকায় স্বাস্থ্য ভবন যদি এটাকে কন্ট্রাডিক্ট করতো তাহলেও একটা বিষয় ছিল, কিন্তু কেন নিয়ম ভেঙে তড়িঘড়ি ময়না তদন্ত সেই সময় হলো? এবং যদি হয় তাহলে সূর্যাস্তের পরে কেন হলো? কেন যে মেয়েটি 4টে থেকে 5টার মধ্যে ভোরবেলা মারা গেছে তাকে ডেট ডিক্লেয়ার করতে 12:44 লাগানো হলো, এবং 12:44 ডেট ডিক্লেয়ারের পরে 6টা বেজে গেল ময়না তদন্তে পাঠাতে। কি করছিল ওই সময় এই ডাক্তারেরা, উত্তরবঙ্গ লবির যারা ডাক্তারেরা রয়েছে? এই প্রশ্ন বাংলার এই মুহূর্তে। এবং তার পাশাপাশি আমি এই মুহূর্তে আরেকটা অসঙ্গতি, যে অসঙ্গতি নিয়ে আজ সুপ্রিম কোর্টে কথা হয়েছে, চালান। সেই চালানটি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব। সাধারণত চালান কি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চালানের সমস্যাটা কি? মৃতদেহ চালান কি? মৃতের নাম, লিঙ্গ, বয়স ও ঠিকানা এই চালানে লেখা থাকে। দেখতেই পাচ্ছেন, চালান ফর ইউজ ওয়েন ডেড বডি সেন্ট ফর এক্সামিনেশন। এর পাশাপাশি এখানে নির্দিষ্টভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয়। দেহ কোথায় মিলেছে সেটা বলতে হয়, কি অবস্থায় মিলেছে, দেহ ময়নাতদন্তে পাঠানোর সময় এবং তারিখ মেনশন করতে হয়। মানে আমি বলছি এই যে দেহ পড়েছিল সেমিনার রুমে, ধরে নিলাম সেই দেহ যখন মর্গে পাঠানো হয়, কোথা থেকে মর্গে পাঠানো হচ্ছে, কোথা থেকে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে, তার ডিস্টেন্স কত, এই সমস্ত কিছু লিখতে হয়। এই চালান দেখুন, ওপরে যে চালানের ছবি আমি দিয়ে রেখেছি, ময়নাতদন্ত করতে কত দূর নিয়ে যাওয়া হচ্ছে এগুলো লিখতে হয়। সেই চালান মিসিং। তাহলে চালান ছাড়া কিভাবে ময়নাতদন্ত হলো এবং ডাক্তার কিভাবে দেহ নিয়ে যাওয়া হচ্ছে এটা প্রশ্ন কেন করলো না? দেহটা কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল? কোন পুলিশ কর্মী উপস্থিত ছিল? ডক্টর অপূর্ব বিশ্বাস যে পোস্টমর্টমটা করেছেন, সে এই জিনিসগুলো না দেখেই কি করে বডিতে হাত দিলেন? দেহে আঘাতের চিহ্নের উল্লেখ কিন্তু এই সমস্ত কিছু কেন? চালানটা কে লিখেছে? কোন ডাক্তার আছে? মৃত্যুর কারণ বলে প্রাথমিক অনুমান, কি কারণে মৃত্যু হয়েছে এগুলো কেন লেখা ছিল? কি কি জিনিস, কাপড় দেহের সঙ্গে পাঠানো হয়েছে? আজকে সুপ্রিম কোর্টে এই কথাগুলো হয়েছে।